আচ্ছা বলুন তো, বাংলাদেশ এবার যেদিন পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলতে গেল, তার আগে কি একবারের জন্য কেউ কল্পনা করেছিল বাংলাদেশ দুই ম্যাচের দুটিতেই জিতবে? আমার ধারণা কোচ, খেলোয়াড়, এমনকি সমর্থক কেউই আসলে এত বেশি আশা করেনি বা কল্পনা করেনি। কিন্তু বাস্তবতা আসলে এমনই, কখনো কখনো কল্পনাকেও হার মানায়। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো শুধু টেস্ট সিরিজে জিতলো না, দুই ম্যাচের দুটিতেই জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নতুন ইতিহাস গড়লো। এবং এই ইতিহাসটা আমার কাছে যে কোনো সময়ের চেয়ে আসলে অনন্য মনে হয়, এবং এই দুটি জয় বিশেষ করে শেষ ম্যাচের রাওয়ালপিন্ডিতেই তো দুটি টেস্ট হলো, এই শেষটি আরো বেশি অনন্য। 2000 সাল থেকে 2024, এই গত 24 বছরে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে 144টি। এটি হচ্ছে 21তম জয়। এই যে 21টি জয় এসেছে, এই 21টি জয় কম বেশি সবগুলোই আমি আসলে দেখেছি, কোনোটা মাঠে থেকে কোনোটা টিভিতে। তো আমার কাছে একেবারেই আলাদা, অনন্য মনে হয়েছে এই রাওয়ালপিন্ডির এই শেষ ম্যাচের জয়। এবং এই টেস্টে কাউকেই মানে এককভাবে আসলে কৃতিত্ব দিতে পারবেন না যে আসলে নায়ক এটা। হ্যাঁ, শেষ পর্যন্ত হয়তো লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু এই টেস্টের যদি আপনি একটু রিকল করেন, অর্থাৎ প্রথম ইনিংস থেকে শেষ পর্যন্ত যদি আসেন, আসলে সম্মিলিত জয় বলতে যেটা বোঝায় বাংলাদেশ সেই কাজটি করেছে, সেটিই পেয়েছে। আপনি প্রথম ইনিংসের কথা ধরুন, প্রথম দিন তো বৃষ্টিতে ভেসে গেল, দ্বিতীয় দিন থেকে যখন খেলা শুরু হলো পাকিস্তান অল আউট হলো 274 রানে। সেখানে কৃতিত্ব কার? মেহেদী মিরাজের 5 উইকেট নিলেন, সঙ্গ দিয়েছেন তাসকিন, তিনি নিয়েছিলেন 3 উইকেট। এরপরে যখন বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং এ নামলো, সে মানে কি বলবো, দুঃস্বপ্নের মতো শুরু। 26 রানে 6 উইকেট নেই। সবার মনের মধ্যে একটা শঙ্কা বা একেবারে দিচ্ছে, নিশ্চিত উকি দিচ্ছে যে বাংলাদেশ ফলো অনে পড়তে যাচ্ছে। যদি কোনোভাবে বৃষ্টিতে আসলে এই ম্যাচটা ড্র হয়, তাহলে বাংলাদেশ প্রথম ম্যাচ জেতার কারণে সিরিজটা জিতে আসবে, এরকম একটা নানান রকম ইকুয়েশন মানে মনের মধ্যে কাজ করছিল। সেখান থেকে কি হলো, সেই সপ্তম উইকেটে এসে একেবারে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল কে? মেহেদী মিরাজ এবং লিটন দাস। এই দুজন জুটি করলেন 191 রানের, এবং সেখানে মিরাজ খেললেন 78 রানের একটা ঝলমলে ইনিংস। ঝলমলে কি, কার্যকরী ইনিংস আমি যেটা বলি, সময় উপযোগী ইনিংস, মাথা ঠান্ডা রেখে, যেটা টেস্ট ম্যাচের জন্য দরকার, সেই কাজটি করলেন। আর নিজেকে আবারও অন্যভাবে চেনালেন হচ্ছে লিটন দাস। লিটনের কোয়ালিটি বা লিটনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। এটা প্রত্যেকেই, যারা ক্রিকেটটা বোঝেন, যারা ক্রিকেট খেলাটা ফলো করেন, তারা লিটনের সামর্থ্য, তার স্টাইল সবকিছু সম্পর্কে জানেন। লিটন খেললেন 138 রানের একটা অসাধারণ ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশ লিড পেতে পেতেও পেল না। 262 রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হলো। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট হলো 172 রানে, এবং এখানে আবার এসে কৃতিত্বকার দুই পেসারের, হাসান মাহমুদ আর নাহিদ রানার। হাসান মাহমুদ নিলেন 5 উইকেট, নাহিদ রানা 4 উইকেট। কিন্তু 4 উইকেট নিয়েও, 1 উইকেট কম নিয়েও নাহিদ রানা অন্যরকম আলো ছড়ালেন, অন্যরকম ভাবে আলোচনায় আসলেন। এখন পর্যন্ত তিনি হয়ে গেলেন বাংলাদেশের সবচেয়ে গতিসম্পন্ন বোলার। এই যে 172 রানে পাকিস্তান অল আউট হলো নাহিদ রানা এবং হাসান মাহমুদের কৃতিত্বে, বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ালো 185 রানে। চতুর্থ দিনেও আবার সেই শেষ বিকেলে বৃষ্টির হানা, কিন্তু তার আগেই বাংলাদেশ অসাধারণভাবে জয়ের ভিত বলতে আমরা যেটা বুঝি, সেই কাজটা করে রাখলেন। দুই ওপেনার মিলে বিনা উইকেটে 42 রান করে দিন শেষ করলেন। শেষ দিনে এসে বাংলাদেশের যে রান দরকার, সেই সাদমান এবং জাকিরের মানে অবিচ্ছিন্ন জুটি হয়তো ভাঙলো, কিন্তু বাকি কাজটুকু দারুণভাবে করলেন। খানিকটা সমালোচনার মধ্যে ছিলেন অধিনায়ক শান্ত, তিনি একটা ভালো ইনিংস খেললেন। মমিনুল ভালো করেছে, ছোট ইনিংস কিন্তু কার্যকরী ইনিংস। এরপরে যে কাজটি করলেন, সাকিব এবং মুশফিক মিলে ম্যাচটা শেষ করলেন। তারপরে তো ইতিহাস। এই যে নতুন শুরু, আমি আসলে নতুন শুরু বলতে এইভাবে বলবো না যে নতুন বোর্ডে নাজমুল হাসান পাপন সরে গেছে, কৃতিত্বটা এটা হচ্ছে আগের ধারাবাহিক ভাবেই। কিন্তু এখানে কয়েকটি প্রশ্ন আবার চলে আসছে যে আসলে শেষ পর্যন্ত এই যে জয় পেল বাংলাদেশ, এত চমৎকার একটা মুহূর্ত, নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরে আসলে তার অবস্থান মানে আগে যে অবস্থানে ছিলেন তেমনটাই ব্যাখ্যা করেছেন যে হাতুরা সিং এ তিনি রাখতে চান না কোচকে। শেষ পর্যন্ত কি আসলে তার ভাগ্যে কি হবে আমি জানি না। এমন একটা জয়ের পরে হয়তো দু একদিনের মধ্যেই খোলাসা হবে, কারণ তিনি ফারুক আহমেদ বলেছেন যে টেস্ট সিরিজ শেষে আমরা সিদ্ধান্ত নেব। আমার ধারণা এরকম একটি জয়ের পরে বা এরকম একটি সফলতার পরে কোচের বিষয়ে খানিকটা হলেও মানে আমি জানি না অন্যরকম চিন্তা করবেন কিনা, কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু কোচের যে আসলে জোর গলায় কথা বলার একটা ভিত্তি, সেটা তৈরি হলো।